আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বেনেটির জঙ্গলে। অনেক বছর আগের কথা। তখন আমি সরকারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত। কাজ ছিল গায়ে গায়ে ঘুরে চাষাবাদের তদারক করা, চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখা। কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না, কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, হয়তো নারকেল গাছে ফল ধরবার আগেই সব ঝরে পড়েছে, বেগুনে কালো কালো দাগ হচ্ছে, পোকায় পাট গাছ সব খেয়ে ফেলেছে। অমনি আমাকে ওষুধ নিয়ে ছুটতে হতো সেই অঞ্চলে, নিজের চোখে দেখে সব ব্যবস্থা করতে হতো। কাজটা আমার এমনিতেই খুব ভালো লাগতো। যাওয়া আসা দৌড়ঝাঁপের কষ্ট হতো ঠিকই, কিন্তু বয়স কম থাকায় সেসব কষ্ট আমার গায়েই লাগতো না। সত্যি কথা বলতে কি, দিল্লি, আগ্রা, পুরী, হরিদ্বারের চেয়ে ওই সব গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে আমার বেশ লাগতো। এইসব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায়। আমি কোথাও গেলে চাষি মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত। কে আমাকে কি খাওয়াবে তার প্রতিযোগিতা লাগতো। কেউ মুড়ি আনতো, কেউ গুড়, কেউ বা ক্ষেতের শাকসবজি, ফল পাকুড়। চলে আসার সময় সবাই দল বেঁধে আমায় জিপে তুলে দিত, কিংবা আসতো বাস রাস্তা পর্যন্ত। এ চাকরিও একদিন ছেড়ে দিলাম। কেন দিলাম সেই কথাটাই তোমাদের বলি। হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে। লাউ গাছে ফুল হয়েই শুকিয়ে যাচ্ছে, ফল ধরছে না। আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত, যেমন আকার তেমন স্বাদ। এই লাউ শহরে প্রচুর চালান আসে তানপুরা তৈরির জন্য। শরীরটা আমার ভালো যাচ্ছিল না। কদিন আগে জ্বর থেকে উঠেছি, এখনও বেশ দুর্বল, কিন্তু উপায় নেই। আতাপুরের চাষিদের বিপদে পাশে গিয়ে দাঁড়াতেই হবে। আরও একটা অসুবিধে হলো, আমাদের অধীনে 3টে জিপ। দুটো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে, বাকি যেটা আছে সেটা অচল। ইঞ্জিন মেরামতের কাজ চলছে। অগত্যা বাসে যাওয়াই ঠিক হলো। তার আগে কৃষি বিষয়ের বইগুলো পড়ে নিলাম। কেন অকালে লাউয়ের ফুল ঝরে পড়ছে, কিছু ওষুধপত্রও সঙ্গে নিলাম। সেদিন বুঝি অশুভক্ষণেই যাত্রা করেছিলাম। মাইল 25-26 গিয়েই বাস থেমে গেল। আর এগোবার উপায় নেই। সামনে কয়াল নদী। অন্য সময়ে এই নদী সরু রুপোলি সুতোর মতন পাশে পড়ে থাকে। ছোট একটা কাঠের পুল, তার উপর দিয়ে যাতায়াত হয়। এখন কয়ালের অন্য রকম চেহারা। কি তার গর্জন! এপার ওপার দেখা যায় না, কাঠের পুলের চিহ্নই নেই। বাস থেকে নেমে দাঁড়ালাম। এখন উপায়? পাশে একটা টিনের চালা চায়ের দোকান। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত 3 দিন ধরে এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। মাত্র আজ সকালে থেমেছে। ফলে আশেপাশের নদী, নালা, কুল সব ছাপিয়ে জল গায়ের মধ্যে ঢুকছে। চাষবাস সব নষ্ট। অনেকেই বাড়ি ঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। কথাগুলো শুনে মনে মনে ভাবলাম, সর্বনাশ, এখন কি হবে? এতটা পর দেশে আবার ফিরে যাব? তাই চায়ের দোকানিকে জিজ্ঞেস করলাম, যাবার কোনো উপায় আছে? আমি আতাপুর যাব। লোকটা মাথা চুলকে বলল, আতাপুর? তা আতাপুরের খবর আমি ঠিক জানি না, তবে গাটা অনেকটা উঁচু জায়গায়, বোধ হয় বন্যার জল ঢোকেনি। আমি জিজ্ঞেস করলাম, আতাপুর যাব কি করে? লোকটা বলল, উপায় তো আছে। নৌকা করে বল্লভডাঙ্গা চলে যান, সেখান থেকে পায়ে হাঁটা রাস্তা ধরে একবারে রায়চণ্ডী হয়ে আতাপুর। তবে পথে জল পড়বে কি না বলতে পারবো না। ঠিক করলাম বরাত ঠুকে রওনা হয়ে যাই। আকাশের অবস্থাও খুব ভালো নয়। বৃষ্টি থেমেছে বটে, তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে। যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি শুরু হতে পারে। যে বাসে এসেছিলাম সেখানে গিয়ে খোঁজ করে দেখলাম ড্রাইভার আর কন্ডাক্টর কোথায় যেন সরে পড়েছে। বুঝলাম ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ। সামনে দেখলাম কয়াল নদীতে গোটা তিনেক নৌকা পারাপার করছে। ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে বসলাম। মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম বল্লভডাঙ্গা।
রায়চণ্ডী পর্যন্ত অনেকেই আমার সঙ্গী হলো। তারপর আতাপুরের পথে আমি একলা রাস্তা দিয়ে হাঁটছি, আর চারিদিক দেখে মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই। কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত, ক্ষেত খামার সব জলের তলায়, দুপাশের বাড়ি খালি, লোকজন সব সরে গেছে। গায়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি, একতলায় অফিস, দুতলায় থাকার ব্যবস্থা। আমি এলে দুতলাতেই থাকি। অফিসের সামনে গিয়ে যখন পৌঁছালাম তখন অন্ধকার নেমেছে, চারিদিকে ব্যাঙ আর তক্ষকের ডাক। ব্যাগ থেকে টর্চ বের করে দরজার উপর আলো ফেললাম। দরজায় বিরাট তালা ঝুলছে। মনে মনে ভাবলাম, সর্বনাশ, এখন রাত কাটাবো কোথায়? ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম, তাও শেষ হয়েছে। আশেপাশের বাড়িগুলোও দেখছি সব বন্ধ। লোকেরা বুঝি আশ্রয়ের জন্য অন্য কোথাও পালিয়েছে। যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গায়, তবুও জোর দিয়ে তো কিছু বলা যায় না। বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকতেই পারে। তাই লোকজন আগের থেকেই নিরাপদ আশ্রয়ের দিকে রওনা হয়েছে। নিরুপায় হয়ে এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই। রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি বিভাগের বারান্দাতেই কাটাতে হবে। সেটাও মোটেই নিরাপদ নয়। কিছুটা এগোতেই নজরে পড়ল পাশের একটা কুঁড়েঘর থেকে আলো দেখা যাচ্ছে। তার মানে লোক আছে ভেতরে। এগিয়ে গিয়ে বললাম, কে আছো, বাইরে এসো। লণ্ঠনের আলোয় দেখলাম দীর্ঘ একটা ছায়া। কাছে আসতেই চিনতে পারলাম তিলক, কৃষি অফিসের বেয়ারা। সকলের 5 ফরমাস খাটে। ধরে প্রাণ এলো। তিলকের কাছে নিশ্চয়ই চাবি আছে। বাইরে রাত কাটাতে হবে না আমাকে আর। জিজ্ঞেস করলাম, আমার চিঠি পাওনি তোমরা? তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল, আর চিঠি? চারিদিকে যা ব্যাপার, পিওনি আসছে না কদিন ধরে, চিঠি বিলি করবে কে? আমি বললাম, দাও তো অফিস ঘরের চাবিটা। তিলক বললে, চাবি তো সুন্দরবাবুর কাছে, তিনি চাবি নিয়ে চলে গেছেন। আমি বললাম, চলে গেছেন কোথায়? তিলক বলল, তার বাড়ি নন্দীপুর। নন্দীপুরে সুনন্দবাবুর বাড়ি তা জানতাম। আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম, মাঝখানে 2.5 মাইল পথ। 2.5 মাইল পথটা হয়তো বেশি না, কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল আর শ্মশান। বছরখানেক আগে সুনন্দবাবুর সাথে তার বাড়ি একবার আমি গিয়েছিলাম, সেটা অবশ্য দিনের বেলায়। কিন্তু মনে মনে ভাবলাম, তিলকের এই কুঁড়ে ঘরের যা অবস্থা, তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। একমাত্র আমার কাছে উপায় নন্দীপুর চলে যাওয়া। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো দেখা যাচ্ছে। পথ চলতে মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তিলককে বললাম, তা কি করি ভাই, এখন তাহলে আমাকে নন্দীপুরই যাওয়া লাগবে। তিলক যেন আঁতকে উঠল, বলল, এই রাতে? আমি বললাম, তাছাড়া উপায় কি, এখানে থাকবো কোথায় আর খাবই বা কি? তিলক বললে, তা অবশ্য ঠিক, তাহলে রাম নাম করতে করতে যান। আমি বললাম, রাম নাম করতে হবে কেন হে? সে বললে, মাঝখানে তো শ্মশান পড়ে, জানেন না? শ্মশানে তো অপদেবতাদের উপদ্রব থাকতেই পারে। ভূতপ্রেতকে আমি কখনোই ভয় পাই না, ভয় পাই দুর্বৃত্তদের। কিন্তু দুর্বৃত্তরা আমার নেবেই বাকি, আছে তো হাতঘড়ি, টর্চ আর সামান্য কিছু টাকা। ওসব ভেবে লাভ নেই। আমি রওনা হলাম নন্দীপুরের দিকে। 2.5 মাইল পথ যেতে বড়জোর 2.5 ঘন্টা লাগবে। একবার সুন্দরবাবুর বাড়ি গিয়ে পৌঁছতে পারলে আহার আশ্রয় 2 মিলবে। কথাগুলো ভাবছি আর চলতে শুরু করেছি রাস্তায়। পথ যতটা সহজ হবে ভেবেছিলাম, ততটা হলো না। একবারে অন্ধকার বন, তার মধ্যে বট পাকুড়ের জটলা, গাছ থেকে বিরাট বিরাট সব ঝুড়ি নেমেছে, জায়গাটাকে আরও অন্ধকার করে রেখেছে। চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেছে। টর্চ জ্বালালাম। পায়ে চলা সরু পথ। ভূতপ্রেতের ভয় হয়তো করি না, কিন্তু সাপ কোপের তো উপদ্রব উপেক্ষা করা যায় না। সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম আমি। আমার একমাত্র ভরসা হাঁটু অবধি গামবুটে ঢাকা। সাপের ছোবলে খুব একটা ক্ষতি হবে না।
এ অঞ্চলের এই জঙ্গলটার নাম বেনেটির জঙ্গল। কেন এই নাম তা জানি না, জানবার কোনো আগ্রহই নেই। কোনো রকমে জঙ্গলটা পার হতে পারলে বাঁচি। অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম কটা বাজে। প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে। যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে তো পৌঁছে যাওয়ার কথা, তাহলে নিশ্চয়ই আমি পথ হারিয়েছি। চলার গতি আরও দ্রুত করলাম। খিদেই পেট জ্বলছে, শরীর দুর্বল। কিছুটা এগিয়েই থমকে পড়লাম। সামনে জমাট অন্ধকার বাঁধা জোনাকির মতন কী সব জ্বলছে। টর্চের আলো ফেলতেই দেখলাম সেগুলো সরে গেল। বুঝতে পারলাম শিয়ালের পাল। টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারিদিকে মরার খুলিয়ার হাড় ছড়ানো। তার মানে আমি এখন শ্মশানে। নন্দীপুর যেতে ডান দিকে শ্মশান পড়ে। আমি তাহলে পথ ভুলে শ্মশানের মধ্যে ঢুকে গেছি। শ্মশানটা ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম। কয়েক পা যেতেই ঠক করে কপালে একটা ডাল ঠেকল। উফ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম। তারপর টর্চের আলো ওপরে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখছি ওটা গাছের ডাল নয়, একটা পা ঝুলছে। কেউ বোধহয় কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু টর্চের আলো যত দূর গেল কেবল পাই দেখতে পেলাম, শরীর কোথাও খুঁজে পেলাম না। কোনো রকমে পাশ কাটিয়ে চলে যাব ভাবছি, কিন্তু সামনে আবার বিপত্তি। আবার কিছুটা যেতেই আবার মাথায় লাগলো। আবার চেয়ে দেখি সেই পা। মনে মনে ভাবলাম কি আশ্চর্য, পাটা এখানে এলো কি করে? যেদিকেই যাচ্ছি পাটাও কি সেদিকেই ঘুরছে? শরীর ছাড়া পাই বা গাছের ডালে কে ঝুলিয়ে রাখবে? মাথা নিচু করে এগিয়ে যাবার চেষ্টা করতেই নাকি সুর কানে এলো। কেউ যেন বলছে, শোন শোন চাটুর্চে, কথা আছে। এই এতক্ষণ পরে আমার বুকটা কেঁপে উঠল। কাটা পা দেখেও ভেবেছিলাম কোনো বদমাশ লোক হয়তো কাউকে কেটে তার দেহ খণ্ড করে ঝুলিয়ে গেছে। হঠাৎ করে মাথায় চিন্তা এলো, গাছের ওপর থেকে গলার স্বর আসছে কি করে? কেউ কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? ওপরের দিকে চেয়েই চমকে উঠলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতে সারা গা কাটা দিয়ে উঠল। বিরাট একটা কঙ্কাল, মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে। কঙ্কালের চোখে সচরাচর যেমন হয় গর্ত নেই, তার বদলে লাল দুটো সার্চ লাইট ঝুলছে। আলো দুটো অনবরত ঘুরছে, কাঁধের ওপর ধপধপে পৈতা। লোকে আমাকে সাহসী বলেই জানে। আমিও ভূতপ্রেতের কাহিনীকে কোনোদিনও পাত্তা দিইনি, হেসেই উড়িয়ে দিয়েছি। কিন্তু সে রাতে বেনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারবো না। সে কথা মনে হলে এখনও মাঝরাতে আমি শিউরে উঠি। ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করলাম। ছুটতে ছুটতে মনে হচ্ছে কেউ যেন আমার পিছন পিছন এসে নাকি সুরে আমার সাথে কথা বলে যাচ্ছে। সমানে কেউ বলছে, আরে ছুটছিস কেন, কথাটা শুনে যা। ছুটতে ছুটতে মনে হলো গলাটা যেন ক্রমশ আমার কাছে এগিয়ে আসছে। প্রত্যেক ডালের কাছে বিরাট আকারের সেই কঙ্কালের পা মনে হচ্ছে আমার। নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতো ছুটতে শুরু করলাম। কাটা গাছে হাত পা ক্ষতবিক্ষত হলো। কতবার যে গাছের শিকড়ে পা আটকে গেল তার ঠিক নেই। তবুও আমার পেছন পেছন সেই নাকি সুরের আওয়াজ যেন আমাকে তাড়া করে আসছে। বেনেটির জঙ্গল ছাড়িয়ে যখন সুন্দরবাবুর দরজায় পৌঁছালাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে। শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না। কোনো রকমে একবার দরজায় কড়া নেড়েই অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে সুন্দরবাবু, একটা চেয়ারে ডাক্তার বসে। চোখ খুলতেই ডাক্তার বলল, আর ভয়ের কিছু নেই, ওকে একটু গরম দুধ খাওয়ান, আমার সঙ্গে কাউকে পাঠান দেখি, ঔষধ পাঠিয়ে দিচ্ছি। বিকালের দিকে শরীর ঠিক হয়ে গেল। বিছানার ওপর উঠে বসলাম। সুন্দরবাবুকে আমার কথাগুলো বলতেই তিনি বললেন,
আমি বুঝেছি স্যার, বেনেটের জঙ্গলে ওই দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন আপনি। আমি বললাম, দুর্লভ চক্রবর্তীকে? সুন্দরবাবু বললে, আমাদের গায়ের পুরোহিত, অপঘাতে মরে বেচারি ব্রহ্মদৈত্য হয়ে রয়েছে। বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেবার জন্য। আমি বললাম, অপঘাতে কেন মারা গেল? সুন্দরবাবু বললেন, সে এক কাহিনী, শুনুন তাহলে। দুর্লভ চক্রবর্তী নিষ্ঠাবান ব্রাহ্মণ। আশেপাশে গায়ের পুজো, বিয়ে, পৈতে, অন্নপ্রাশন সব কাজেই তাকে লাগে। বাড়িতে তার শুধু একটি ছেলে আর বউ। ভগবানের কৃপায় তার সুখের অভাব নেই, কিন্তু ছেলেটা হলো বিশ্ব বকাটে। লেখাপড়া তো করলই না। বাপ ভেবেছিল ছেলেকে পুজো আচ্চা শিখিয়ে দেবে, কিন্তু ছেলে তার বড়ই বেয়াদব। হঠাৎ করে দুর্লভ চক্রবর্তী অসুস্থ হয়ে পড়লেন। সেদিন ছিল গায়ের জমিদার বাড়িতে নারায়ণ পুজো। জমিদারি আর নেই, কিন্তু জমিদারদের বাড়ি নামটা তো আছে। দুর্লভ চক্রবর্তী ভেবেছিলেন ছেলেকে দিয়েই আজকের দিনটা তিনি পার করে দেবেন, কিন্তু ছেলে তো সেই ভোরবেলায় আড্ডা দিতে বেরিয়েছে। সে যখন দুপুরের পর বাড়ি ফিরল, দুর্লভ চক্রবর্তীর সঙ্গে তার একচোট গণ্ডগোল বেঁধে গেল। ছেলে রাগের মাথায় উঠোনে পড়ে থাকা বাঁশ দিয়ে দুর্লভ চক্রবর্তীর মাথায় মারল একটা বাড়ি। সেখানেই দুর্লভ চক্রবর্তী পড়ে মারা গেলেন। তারপর থেকে তার ছেলে নিখোঁজ। এই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেটির জঙ্গলে বটগাছের ডালে ডালে বাসা বেঁধেছেন। কারো কোনো ক্ষতি করেন না, কেবল বামুন দেখলেই অনুরোধ করেন গয়ায় পিণ্ড দেওয়ার জন্য। এই কথা যদি আমি অন্য সময় শুনতাম সুন্দরবাবুর মুখ থেকে, হয়তো বিশ্বাসই করতাম না। কিন্তু তখনও চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছিলাম সেই বীভৎস কঙ্কাল মূর্তি, কাঁধে পৈতা, দু চোখে আগুনের গোলা। শহরে ফিরে আমি সাথে সাথেই চাকরির ইস্তফা দিলাম। এই চাকরি করা আমার জন্য আর সম্ভব হয়ে উঠবে না। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।